চর্চিত, ব্যবহৃত এবং যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছে খুবই জনপ্রিয়। আমরা মোরালে যারা পড়াশোনা করেছি কম আর বেশি, আমাদের কাছে পরীক্ষা একটি আতঙ্কের বিষয়। সারা বছর পড়াশোনা করার পরেও পরীক্ষার হলে গিয়ে যা পড়েছি সেই অনুযায়ী প্রশ্নপত্র আসবে কি। এরপর যেটা হতো সেটা হলো অতিরিক্ত টেনশনের কারণে যে প্রশ্নগুলো একেবারে জানা মুখস্থ করে আসছে সেই প্রশ্নগুলো ভুল হতো, বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে মারাত্মক ভুল হয়ে যেত। পরীক্ষার হলে বা এই পরীক্ষার ফলাফলের সময় টেনশন হয়নি এরকম কোনো ভালো ছাত্র নেই। সাধারণত যারা পড়াশোনা করেনি, মন্দ ছাত্র, মানে তাদের পরীক্ষার হলে গিয়েও টেনশন হতো না, কখনোই তাদের টেনশন হতো না। কিন্তু যারা যত বেশি পড়াশোনা করতো তত বেশি তাদের টেনশন হতো। এরপর যখন ফলাফল ঘোষণা করা হতো, ফলাফল ঘোষণা করার পরে সবার ভিতরে উৎকণ্ঠা থাক। শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের ঘরের চাইতে আপন মনে করত। ঘরে বসে থাকার চাইতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো। স্কুলের যে অঙ্গন এটাকে তারা ভালো মানে বাসতেন। আর এভাবেই আমাদের মধ্যে থেকে জ্ঞানী, গুণী, কবি, সাহিত্যিক, আমলা কামলা যারা শ্রেষ্ঠতর তারা বের হয়ে এসেছেন। কিন্তু যেই মুহূর্তে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজনীতির বিবেচনায় নিয়োগ শুরু হয়েছে এবং কোনো রকম যোগ্যতা ছাড়াই মানুষ যখন পেয়ে আসছে, ঠিক তখন থেকে যে শিক্ষার প্রতি অনীহা, পরীক্ষা সংক্রান্ত ভয় এটি চলে গেছে। আর এই যে অটো পাসের যে কথাটি বলা হচ্ছে, কোনো রকম পরীক্ষা না দিয়ে অটোমেটিক আপনাকে পাশ করিয়ে দেওয়া হলো। এই অটো পাস শিক্ষা থেকে শুরু করে অন্য বিভিন্ন সেক্টরে যে নির্বিচারে রীতিমতো বলাৎকার করেছে মেধার, মননশীলতার, যোগ্যতার, সভ্যতার, কৃষ্টি, কালচার এবং মানবিকতার। সেই বলাৎকার যখন রাজনীতির অঙ্গনে এসেছে, রাজনীতি মুখ গহ্বর থেকে রাজনীতি বের হয় না। রাজনীতি বের হয় দুটো জায়গা থেকে, মস্তিষ্ক থেকে এবং হৃদয় থেকে। আমি অনেক সময় জ্ঞানের কথা বলার চেষ্টা করি, আপনারা হয়তো অনেকে রাগ হন। আপনারা সবাই জানেন যে মানুষের মস্তিষ্কে যেমন একটা মেমোরি রয়েছে, মানুষের হৃদয়েও একটা মেমোরি রয়েছে এবং এই দুটোর একটা ইন্টারকানেক্টিভিটি রয়েছে। মস্তিষ্কের মেমোরিটা অনেক বড়, মাস্টার হার্ড ডিস্ক। আর হৃদয়ের যে মেমোরি সেটি ছোট। কিন্তু পৃথিবীর মানে কোনো হার্ড ডিস্কের সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না। সারা পৃথিবীর সমস্ত কম্পিউটার এক করলেও মানুষের হৃদয়ের মধ্যে যে মেমোরি রয়েছে এটা যে কত ট্রিলিয়ন জিবি এটা কেউ কল্পনা করতে পারবে না। তো এটা করে কি, যারা মন্দ লোক যারা আছে তাদের শরীরে মনে এটাকে এমনভাবে মেমোরাইজড হয়ে যায়, পরবর্তীতে মানে যারাই নেতৃত্বে থাকেন, ইলেকশনের ব্যাপার আসে, রাজনীতির ব্যাপার আসে, তখন তারা সেই অটো পাসের চিন্তা সবার আগে করেন। এখন রাজনীতি হচ্ছে, ইলেকশন সামনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই যে এত লম্বা ভূমিকা টানলাম এই কারণে যে আমাদের যে শরীর, মন এবং মস্তিষ্ক যে মেমোরিগুলো, সেই মেমোরিতে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের যে মেমোরি খুব অল্প। আর ধোঁকাবাজি, ছলচাতুরি, টাউটারি, বাটপারি, বদমাইশি এটা করে রাজনীতির পদপদবি লাভ, রাজনীতির ক্ষমতায় অধিষ্ঠিত থাকা, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা এবং ইলেকশন করা, এটা যে পারঙ্গমতা হই হই রই রই করে উঠছে। সৌভাগ্য যে এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখন পর্যন্ত একজনও সংসদ সদস্যের নির্বাচনের খবর আমরা শুনিনি। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে কি প্রায় হাতে গোনা অল্প কয়েকটি আসন ছাড়া প্রায় সব ক্ষেত্রে নির্বাচন হচ্ছে একতরফা। বিএনপির প্রার্থী একক শক্তিশালী, প্রতিপক্ষ খুবই দুর্বল। তো প্রতিপক্ষের এই দুর্বলতার কারণে বিএনপির প্রার্থী চেষ্টা করে মাঠ জমাতে পারছেন না। তার কোনো কথা, তার কোনো কর্ম, তার কোনো কর্মকাণ্ড মানে জনগণের মধ্যে আবেগ সৃষ্টি করছে না। এর কারণ হলো এখানে যেটাকে বলা ম্যাচ খেলা, সত্যিকার অর্থে প্রতিযোগিতামূলক রাজনীতির যে খেলা এটা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে যারা সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বা হবেন, অতীতে যেভাবে অনেকে অটো হয়ে গেছেন, বিশেষ করে 2014 সনে যেটা বিনা ভোটে নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো, সেখানে সবাই 153 জনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এদেরকে বলা হয় অটো পাস। মানে কাগজে কলমে অটো পাসের এখনো পর্যন্ত নজির তৈরি হয়নি। কিন্তু যারাই এখানে নির্বাচনের খেলায় বিজয়ী হবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের কারোরই ঠিক ওরকম সেই আনন্দ থাকবে না যে আনন্দ আমাদের শৈশবে প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় আমাদের অংশগ্রহণ করার ফলে হয়েছিল। আর সেই ফলাফলের জন্য আমরা কী পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের যে মানে ফল, এটা আমাদের কাছে বিশাল আনন্দের ছিল। আমি নিজে ইলেকশন করেছি 2001 থেকে একেবারে 2008 পর্যন্ত, পুরো 9টি বছর মাঠে ময়দানে দুটো নির্বাচনী এলাকায় কী পরিমাণ শ্রম দিয়েছি, মেহনত করেছি, না খেয়ে, নিজে না খেয়ে সেই টাকা জনগণের মধ্যে খরচ করেছি, এটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। 8 বছর পরিশ্রমের পরে যখন মনোনয়ন পেলাম, এরপর যখন ইলেকশন করলাম টানা 1 মাস নির্ঘুম রজনী, সে যে কী কষ্ট, কী বেদনা,
তারপরে যখন বিজয়ী হলাম, সেই বিজয়ের আনন্দ আপনাদের কাউকে বোঝাতে পারবো না। 5টা বছর দায়িত্ব পালন করেছি। এর কারণ হলো সবসময় মনে হয়েছে জনগণ আমাকে ভোট দিয়েছে। কোনো কথা বলতে, কোনো কাজ করতে কখনোই নিজেকে হীনমন্য মনে হয়নি। আমি একটা দলের ছিলাম, তারপরে মনে হয়েছে যে আমার প্রতি জনগণের সমর্থন আছে। আমার একটা জাতীয় দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে। এটা পরিশ্রম থেকে আসে, মেহনত থেকে আসে, বিনিয়োগ থেকে আসে, মানুষের ভালোবাসা থেকে আসে। কিন্তু যদি আপনি অটো হয়ে যান, তখন আর এই জিনিসটার প্রতি কোনো মমত্ববোধ থাকে না। তো এইবার একতরফা নির্বাচন, যেখানে মাঠে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেই। আর বিএনপি যেভাবে নির্বিচারে কোনো রকম ভয়ভীতি ছাড়া, আতঙ্ক ছাড়া বিজয়ী হয়ে আসবে, এই যে বিজয়ী যারা গ্রুপ রয়েছে তাদের মধ্যে যে এক ধরনের গা ছাড়া ভাব থাকবে, এরকম গা ছাড়া নেতৃত্বকে সংগঠিত করা বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে, যারা বিএনপি বলেন, জামাত বলেন, গত 15টি বছরে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, সেক্ষেত্রে রাতারাতি যদি বিএনপি বা জামাত দুটো রাজনৈতিক দলের যে কেউই তারা রাষ্ট্র ক্ষমতায় আসে, সেক্ষেত্রে একটি রাষ্ট্র ক্ষমতা দৃঢ়তার সাথে পরিচালনা করার জন্য যে জিদ দরকার, যে অহম দরকার, যে ভীষণ দরকার, যে মিশন দরকার, এটি এখন আসলে বাংলাদেশে নেই, কারোরই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোয়ালিফাইড যারা লোকজন, আপনি তার আশেপাশে চেয়ে দেখেন তো, তার মন্ত্রিপরিষদে বা তার উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, দে আর দ্য বেস্ট ম্যান ইন দ্য কান্ট্রি টিল নাও, ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ লিগাসি অ্যান্ড ইন টার্মস অফ পার্সোনালিটি। বিএনপিতে বা জামাতে এই পর্যায়ের লোক একজনও নেই, নট এ সিঙ্গেল ওয়ান। তো উনি ব্যর্থ হলেন কেন? অথচ এর আগে 3 মাসের জন্য এই ওনারাই, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই উপদেষ্টা ছিলেন, তো তারা সফল হয়েছিলেন কেন? এর কারণ হলো তখন তাদের ব্যাকবোন ছিল। তখন পুরো রাষ্ট্রের একটা ব্যাকবোন ছিল। এখন সেই ব্যাকবোনটা না থাকার কারণে দেখুন যে আগে যেখানে 3 মাসের জন্য তারা যে সফলতা দেখিয়েছেন, এখন সেটা 2 বছরে তারা সেই জিনিসটা পারছেন না। কাজেই তাদের সাথে যারা ইনফেরিয়ার ইন অল রেসপেক্ট, তারা কি করে 5 বছর বসে এই দেশটাকে সুন্দরভাবে চালাবেন? এটি হয় না। ফলে এই যে অটো যে পাস, যে ধারা, অটো পাসের যে ধারা আমাদের শিক্ষাক্ষেত্রে শুরু হয়েছে, সেই অটো পাসে সংসদ বা এই অদ্ভুত প্রধানমন্ত্রী আগামীতে কিভাবে দেশটা পরিচালনা করেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।